নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ 23শে জানুয়ারি বীর সুভাষচন্দ্র বসুর জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় গর্বের সাথে পালন করা হলো এই বিশেষ দিনটিকে। আজ জাঁকজমকপূর্ণভাবে বিদ্যার দেবী সরস্বতী বন্দনা করা হলো জলপাইগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর তার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়িতে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। জলপাইগুড়ি পৌরসভা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঠিক 12:10 নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সেই সময়কে মান্যতা দিয়ে ঠিক 12:10 মাল্যদান কর্মসূচি পালন করে পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চ্যাটার্জি, উপপৌরপিতা সন্দীপ মাহাতো, নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় সহ অন্যান্যরা সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। এরপর একটি আলোচনা সভারও আয়োজন করা হয় এখানে। পাশাপাশি অনুষ্ঠানের আগে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপিতা সৈকত চ্যাটার্জি। তবে সরস্বতী পূজার কারণে বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি এবছর। দেখুন, আজকে একই সাথে দিনে বসন্ত পঞ্চমী, বাগদেবী মা সরস্বতীর পূজা, আর একই দিনে বাঙালি এবং গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমি একটা কথা বলি যে ভারতবর্ষের স্বাধীনতা 1947-এর 15ই আগস্ট হয়েছিল, কিন্তু তার আগেই পোর্ট ব্লেয়ারে 30শে ডিসেম্বর জাতীয় পতাকা যিনি তুলেছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে যিনি ব্রিটিশের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির পিতা বলি, অবশ্যই তাকে সম্মান করি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই জাতির যে আত্মবিশ্বাস, জাতির যে শক্তি, জাতির যে লড়াই করার ক্ষমতা যার মধ্যে লুকিয়ে ছিল, বা যাকে দেখে আগামী প্রজন্ম এই প্রজন্ম অনুপ্রাণিত হয়, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। যা কিছু আছে সব নেতাজির মধ্যেই আছে। তিস্তা পাড়ের প্রাচীন জনপদ জলপাইগুড়ির সঙ্গে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এক ঐতিহাসিক যোগ রয়েছে। স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে তিনি একাধিকবার জলপাইগুড়ি সফর করেন, বিশেষত 1928 এবং 1939 সালে। 1939 সালের 4 ফেব্রুয়ারি কংগ্রেস সভাপতি হিসেবে তিনি জলপাইগুড়িতে এসে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে যোগ দেন। বিশাল জনসমাবেশে তার ইংরেজ ভারত ছাড়ো আহ্বান স্বাধীনতা আন্দোলনে নতুন স্ফুরণ জাগায়। বাবুপাড়া, বৈকুণ্ঠপুর রাজবাড়ি এবং পৌরসভার পাওয়ার হাউস আজও তার স্মৃতির সাক্ষী। সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, ভারতের রাষ্ট্রপতি, তার ওই অবয়ব, সেই ব্যক্তিত্বকেই আমরা ধরে রেখেছি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সামনে, যে ব্রোঞ্জের নির্মিত পূর্ণাবয়ব মূর্তি সেখানে। সেই মূর্তি তো প্রথম না, এটি হচ্ছে পরবর্তীকালে সুভাষচন্দ্রের জলপাইগুড়ি আগমন উপলক্ষে ওই মূর্তিটি স্থাপিত হয়। এখানে একটি মূর্তি আমাদের স্থাপিত হয়েছিল 1951 সালে, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের বিভিন্ন দেশীয় রাজ্যগুলো কোন দিকে যাবে, পাকিস্তানে যাবে না ভারতে থাকবে, সেই নিয়ে গোটা দেশ যখন আলোড়ন হচ্ছে, সেই সময় নীরবে নেতাজি সুভাষচন্দ্রের মর্মর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে জলপাইগুড়ির প্রথিতযশা স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র লাহিড়ী, তিনি সতীশ কবিরাজ হিসেবে পরিচিত, তিনি তার সহযোগীদের নিয়ে এখানে একটি মর্মর মূর্তি স্থাপন করেন এবং সেই মূর্তি 23শে জানুয়ারি 1951 সালে উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল। সুতরাং সেটি আরেকটি ইতিহাস, জলপাইগুড়ির মাটিতে নেতাজির প্রথম মর্মর মূর্তি স্থাপিত হয়েছে। আজ মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সাথে সরস্বতী পুজো। একই দিনে দুটি উৎসবে আনন্দে আত্মহারা জলপাইগুড়িবাসী। প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় জেওয়াইএমএ ক্লাবে এই দিনটি পালন করা হয়। এবারও সকালে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেন। সকল সদস্যরা একত্রিত হয়ে এই দিনটি প্রতি বছরই পালন করে থাকেন। এবছরও তারা এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলেন।
কোন বিধানে লেখা আছে? যার যার সম্মানটা তাকে দিতে হয়, আমি জানি এতটুকু। না না, একটা রীতি আছে। এই সমস্ত রীতি যে বানায় গেছে সে একটা পরে নিয়মটা হলো অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট আজকে আমাদের ভারতবর্ষে সবার মতো জলপাইগুড়ি জেলার ঐতিহ্যপূর্ণ ক্লাব জেএমএ ক্লাবেও নেতাজি সুভাষচন্দ্রের নেতাজি সুভাষচন্দ্রের 129তম জন্মদিনে আমরা পতাকা উত্তোলন করলাম এবং সবাই মিলে ফুলদান করলাম, ফুল দেওয়া হলো। সেই সাথে আমাদের যে জেএমএ ক্লাবের 109তম পতাকা উত্তোলন করা হলো। পতাকা উত্তোলন করলেন আমাদের ক্লাবের সহসভাপতি রমেন্দ্রনাথ প্রসাদ রায়, তিনি করলেন, উনি আমাদের সহসভাপতি। সাথে ছিলেন আমাদের ডাক্তার সুবীন মল্লিক সহসভাপতি, তারপরে আমি নিজে কানাই দাশগুপ্ত, পরে আমাদের জেএমএ ক্লাবের সেক্রেটারি কিংসুক দে মহাশয়। জলপাইগুড়ির সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী এবং অনুপ্রেরণাদায়ক চিত্র ধরা পড়ল শুক্রবার। এবছরও আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে সরস্বতী পুজো সম্পন্ন হলো মহিলা পুরোহিতের হাত ধরেই। কলেজের 3rd সেমিস্টারের ছাত্রী অদিতি বক্সি সমস্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর দায়িত্ব পালন করেন। যজ্ঞ থেকে শুরু করে অঞ্জলি, সরস্বতী পুজোর প্রতিটি পর্বই মন্ত্রোচ্চারণের মাধ্যমে সুচারুভাবে সম্পন্ন করেন তিনি। উল্লেখ্য, গত বছরও অদিতি এই কলেজে সরস্বতী পুজোর পুরোহিতের দায়িত্বে ছিলেন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এ প্রসঙ্গে অদিতি জানান, ছোটবেলা থেকে বাবার কাছ থেকে পুজোর সমস্ত নিয়ম কানুন শিখেছেন তিনি। গত বছর কলেজে পুজো করার সুযোগ পেয়েছিলেন, এবছরও সেই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছেন। বন্ধুদের পাশাপাশি কলেজের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই পুজো সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। একজন ছাত্রী হয়েও মহিলা পুরোহিত হিসেবে পুজো করতে পারা তার কাছে গর্বের বিষয় বলেই মন্তব্য অদিতির। কলেজের অধ্যাপিকা আনন্দিতা দেব বলেন, এটা আমাদের ঐতিহ্যেরই অংশ। প্রতি বছর কলেজের ছাত্রছাত্রীরাই সরস্বতী পুজোর আয়োজন এবং সম্পন্ন করে থাকে। টানা 2 বছর ধরে অদিতি যেভাবে নিষ্ঠার সঙ্গে পুজো করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মহিলা পুরোহিতের হাতে সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার দৃশ্য জলপাইগুড়িতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বলে মনে করছেন অনেকেই। হ্যাঁ, এটা আমাদের একটা ঐতিহ্য বলতে পারেন, কেননা আমরা আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে এতদিন যাবৎ পুজো করছি। আমাদের ছাত্রছাত্রীরাই পুজো করে, শুধু মহিলারাই পুজো করে এমন নয়, ছেলে পুরোহিতও পুজো করে। কিন্তু এই 2 বছর ধরে অদিতি বক্সি বলে একটি মেয়ে আমাদের 3rd সেমিস্টারের ওই পুজো করেছে। গতবারও পুজো করেছে, এবারও পুজো করেছে। পুজো ভালোভাবে সুষ্ঠুভাবে হয়েছে। ভালো লাগে, প্রত্যেক বছরই তো কলেজে যেরকম আসি, এবারও এসেছি। কলেজের আমার ছাত্রছাত্রীদের বিহেভিয়ার, অ্যাটমসফিয়ার সমস্ত কিছু এত সুন্দর যে সত্যি খুব ভালো লাগে। আর নমস্কার, আমি অনিন্দিতা দেব, এসি ট্রেনিং কলেজের অধ্যাপিকা। গত বছর আমি আনন্দচন্দ্র কলেজেই পুজো করেছিলাম এবং সেই দেখে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের কলেজের প্রত্যেকেরই ভালো লেগেছিল এবং এবারও আমাকে পুজো করতে বলেছে। আমি অত্যন্ত আনন্দের সাথে ছাত্রী হিসেবে এই কলেজে পুজো করেছি, কারণ আমাদের এই কলেজের নিয়মই রয়েছে যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাই এই কলেজের প্রত্যেক বছর পুজো করে আসছে। এবছর আমি করেছি, গত বছরও আমার কাছে নতুনত্বভাবে ধরা দিয়েছে পুজো, এবছরও আমার কাছে নতুনভাবে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে পেরে। সবাই করেছে, শুধু সহপাঠী বলে ভুল হবে, শিক্ষকরাও করেছে, সাহস দিয়েছে তারা। আমার পরিবার, আমার বাবা পুজোটা শিখতে সাহায্য করেছে ভীষণভাবে, গত বছর শিখিয়েছে আমাকে হাতে ধরে। তো এভাবেই আমি এবছর পুজোটা সম্পূর্ণ করেছি। খুব ভালো লাগছে পুজো করতে পেরে। একজন মহিলা পুরোহিত হিসেবে আমাদের দক্ষিণবঙ্গে দেখা যায় যে বিভিন্ন মহিলা পুরোহিতরা পুজো করে আসছেন, সেখানে উত্তরবঙ্গে এই নতুনভাবে মহিলা পুরোহিতদের দ্বারা যে পুজো করার প্রচলন শুরু হচ্ছে আস্তে আস্তে, আর আরও সবাই যাতে আস্তে আস্তে শুরু করতে পারে, খুবই ভালো উদ্যোগ এবং আনন্দ লাগছে আমার নিজের এই পুজো করতে পেরে। প্রতি বছরই জলপাইগুড়ির প্রেস ক্লাব জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পুজোর আয়োজন করে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। এবারও সেই পুজোর আয়োজন করলো জলপাইগুড়ি প্রেস ক্লাব। এদিন সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। চলে পূজা অর্চনা, এর সাথে বিতরণ করা হয় খিচুড়িও এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকল ক্লাব সদস্যরা একত্রিত হয়ে এই পুজোতে অংশগ্রহণ করেন এবং আনন্দ উপভোগ করেন। পাশাপাশি নিজেদের কাজের কিছুটা সময় কর্মবিরতি রেখে এই উৎসবে মাতেন সদস্যরা।
মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, কোনো নির্দেশিকা না দিয়েই দোকান বাড়িঘর ভাঙা শুরু করেছে প্রশাসন। হঠাৎ উচ্ছেদের খবরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সরস্বতী অধিকারী বলেন, মহাকাল মন্দিরের শিলান্যাসের সময় এক কথা বলা হয়েছিল, এখন আবার অন্য কথা বলা হচ্ছে। মমতা সরকারের কাছে জানতে চাই, এটা কি আদৌ উচিত? আমরা গরিব মানুষ, বছরের পর বছর ধরে এখানে দোকান চালিয়ে সংসার চালাই। ভাঙতে এলে এভাবে ভাঙা যায় না, যদি ভাঙতেই হয় আমাদের মেরে ফেলেই ভাঙুক। অপর এক বাসিন্দা আরতি ঝা বলেন, কোনো রকম নোটিশ না দিয়েই ভাঙতে আসা হয়েছে। তার কথায় মন্দির তৈরি হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গরিব মানুষের সর্বনাশ করে কোনো মন্দির হয় না। আগে যখন এখানে চা বাগান ছিল তখন মানুষ শান্তিতেই ছিল। কোন ধর্মে মানুষ মেরে ভগবান বসবে? স্থানীয়দের দাবি, পুনর্বাসনের কোনো নিশ্চয়তা না দিয়ে উচ্ছেদ চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো বিষয়ে স্পষ্ট বক্তব্য মেলেনি। তবে বিধায়ক শঙ্কর ঘোষ বললেন, তৃণমূল এতদিন মানুষ ঠকাতো, এখন ভগবানকেও ঠকাচ্ছে। এই সরকারের সঙ্গে যারা থাকবে তারাই জ্বলে পুড়ে মরবে। এদিকে সিপিএম এর জয় চক্রবর্তী বলেন, কোনো ধর্মে লেখা নেই ধর্মের নামে মানুষকে হয়রানি করা। দুই সরকার মিলে এই মুহূর্তে ভারতবর্ষে ধর্মের রাজনীতি চালাচ্ছে। তার দাবি, অবিলম্বে উচ্ছেদ বন্ধ করতে হবে। बिना नोटिस को दे दिया, नहीं ठीक है, मंदिर बना रहे हैं महाकाल का, ठीक है, हम लोग खुशी हो रहे हैं, लेकिन इसमें बीच में कहाँ से घर दुकान तोड़ने आ गया बताइए? हम लोग प्राइवेट काम कर रहे हैं, झाड़ू पोछा कर रहे हैं, कहाँ काम करेंगे? घर जो पैसा बचा था घर बना के वो घर तोड़ देगा, हम लोग कहाँ जाएंगे बाल बच्चा लेके? मेरा घर में जेंट्स नहीं है, हम चाहते हैं ममता से जो हम लोग जहाँ है वहीं रहे, और महाकाल मंदिर जो बन रहा है वही रहे। हम लोग को बगान में आदमी रह के हम लोग का बगान से ड्यूटी भी नहीं मिला, ना हमको मिला ना बच्चा लोग को मिला, बगान को किसी को नहीं मिला है। और ऊपर से मेरा हस्बैंड नहीं है, पति भी नहीं है, तो हम 5 को लड़की के लेके कहाँ जाएंगे बताइए? এটা উচিত হচ্ছে? এটা উচিত হচ্ছে না তো। আমাদেরকে জায়গা দিতে হবে, বাড়ি দিতে হবে, তারপরে এটা সরকার কি করবে করুক। আমরা কোথায় যাব গরিব লোক? এটা উচিত না। এটা কি চায় মমতা দিদি? এটা ভাষণ দিয়ে গেল, কি করলো এটা? যে আমাদেরকে গরিবদের যে ইনকামের জন্য এখানে এটা মন্দির করতেছে। গরিবরা এখানে কিছু করে খেতে পারবে, দোকান দিবে, এটা দিবে সেটা দিবে, করে খেতে পারবে। হ্যাঁ, প্রথমে তো দোকানই ভাঙতে চলে আসলো, বাড়ি ভাঙতে। তাহলে আমরা যাবো কোথায়? তাহলে আমাদের মারি দিক, মমতা দিদি আমাদেরকে মারি দিক। মারারই ব্যবস্থা হচ্ছে। এখন আপনারা কি চাচ্ছেন? না না, আমাদেরকে আমাদের জায়গা দিক, বাড়ি দিক। যদি দরকার পড়ে তাদের নিবে, কিন্তু আপনাদের না না, আমরা কোথায়? আমাদের বাড়ি, আমাদের দাবি আছে, আমাদের দাবি আছে, ঘর বাড়ি লাগবে আমাদের। আমরা কি মানুষ না? আমরা গরু ছাগল যে দাবা দিলে আমরা চলে গেলাম? হ্যাঁ, গরু না ছাগল। এটা তো অন্যায়। কোনো ধরনের কাজ করবার আগে স্থানীয়ভাবে সেখানে যারা আছেন তাদেরকে সূচিত করাটা জরুরি। ভগবানের মন্দির বানাবেন আর ভগবানের সৃষ্টিকেই উচ্ছেদ করছেন। আমি বারবার করে বলি, ওরা মানুষ ঠকাচ্ছিল, এখন ওরা ভগবানকেও ঠকানো শুরু করছে। এদের সাথে থাকলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এই মমতা ব্যানার্জির হাত যে ধরেছে তার একেবারে সর্বনাশ। ও খেলোয়াড় থেকে শুরু করে যে রাজনৈতিক নেতা। ফলে এইবার পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনে এই ভণ্ড ধার্মিক নেত্রীকে এবার বিদায় দেবে, এই ব্যাপারে মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। অন্ধকারের সুযোগ নিয়ে এক মহিলার পথ আটকালো 2 নাবালক দুষ্কৃতী। ইস্টার্ন বাইপাসের অন্তর্গত তেলিপাড়ার বাসিন্দা রীতা পণ্ডিত গত 20 তারিখ রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আশিঘর চয়নপাড়া পাওয়ার হাউসের পেছন দিয়ে যাওয়ার সময় অন্ধকারের সুযোগ নিয়ে 2 নাবালক মহিলার পথ আটকায়। এরপর তার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই মহিলার ব্যাগে 500 টাকা সহ মোবাইল ফোন ছিল। অভিযোগ, ওই মহিলা দুষ্কৃতীদের বাধা দিলে দুষ্কৃতীদের মধ্যে একজন একটি ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে এবং তার ব্যাগটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ওই মহিলার দ্বারস্থ হন আশিঘর আউটপোস্টের পুলিশের কাছে। এরপর গোটা ঘটনার তদন্তে নামে আশিঘর আউটপোস্টের সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা ওই ঘটনার সাথে যুক্ত 2 জনকে উদ্ধার করেছে। অভিযুক্ত 2 নাবালকের বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায়। আজ ওই 2 নাবালককে জলপাইগুড়ি জুভেনাইল কোর্টে পাঠানো হয়। উদ্ধার হওয়া 2 অপরাধীর হেফাজত থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার ছিনিয়ে নেওয়া ব্যাগ এবং অর্থ। দৃষ্টিহীন হলেও উজ্জ্বল উদ্যম, সরস্বতী পুজোয় এক অনুপ্রেরণাময় গল্প 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সন্দীপ পালের। আর 5টি শিশুর মতোই সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সন্দীপ পাল। সকাল থেকেই পাড়ার অন্যান্য বন্ধুদের সঙ্গে রাস্তায় নেমে চাঁদা তুলতে দেখা গেল তাকে। চোখে না দেখতে পেলেও সরস্বতী পুজো ঘিরে তার উৎসাহ এবং উদ্দীপনায় এতটুকু ভাটা নেই। সন্দীপের বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের পাঙ্গা সাহেব বাড়ি এলাকায়। জন্মের পর থেকেই সে দৃষ্টিশক্তিহীন, কিন্তু এই সীমাবদ্ধতা কখনো তার জীবনের আনন্দ কিংবা সামাজিক অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতি বছরের মতো এবছরও হই হুল্লোড় করে বন্ধুদের সঙ্গে মিলেই সরস্বতী পুজোর আয়োজনে অংশ নিয়েছে সে। কথা প্রসঙ্গে সন্দীপের মা জানান, ছোটবেলা থেকেই তার ছেলে একেবারেই চোখে দেখতে পায় না, কিন্তু উৎসব এলেই তার মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস দেখা যায়। রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর নানা কাজে নিজেকে যুক্ত রাখতেই সে বেশি আনন্দ পায়। সেই চাঁদা দিয়েই বন্ধুদের সঙ্গে মিলেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। পাড়া প্রতিবেশীরাও সন্দীপের প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায় দৃষ্টিশক্তি না থাকলেও সন্দীপের মনোবল এবং উদ্যম অন্য অনেকের কাছেই উদাহরণ। পুজোর প্রস্তুতি থেকে শুরু করে নানা কাজে সে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নিজেকে কখনোই আলাদা করে দেখতে চায় না। চোখে দেখতে না পেলেও জীবনের আলোকে সে অনুভব করতে জানে। সরস্বতী পুজোর এই আনন্দময় মুহূর্ত সন্দীপ পাল যেন সকলের কাছে এক অনুপ্রেরণার নাম, যেখানে সীমাবদ্ধতাকে হার মানিয়ে জয় করে নেয় অদম্য ইচ্ছা এবং উৎসবের আনন্দ। আচ্ছা, এই যে এখানে দেখলাম বাচ্চারা চাঁদা তুলছে, কি বলবেন? এখানে বাচ্চারা যে সরস্বতী পুজোর উপলক্ষে চাঁদা তুলছে। আচ্ছা, এখানে তোমার 2 জন অন্ধ আছে, তারা প্রত্যেকবারই চাঁদা তুলে এখানে পুজো করে সরস্বতী পুজো। কিন্তু তাদের দেখে মনে হয় না যে তারা অন্ধ, তারা এতটা আনন্দ উপভোগ করে চাঁদা তুলে এখানে পুজো করে সবাই মিলে প্রসাদ খায়, প্রসাদ বানানো হয়, সবাইকে প্রসাদ বিতরণও করা হয়। পাশাপাশি পূজার হাতও লাগা দেখলাম। হ্যাঁ, পুজোর হাত লাগে, মানে সারাক্ষণই থাকে পুজোর মধ্যে। আচ্ছা, মানে ওদের কখনো মনে করতে দেন না? ওরা ওদেরকে আমরাও মনে করতে দেই না যে ওরা মানে প্রতিবন্ধী বা অন্ধ। আচ্ছা আচ্ছা, ওদেরকে দেখেও মনে হয় না যে ওরা এতটা আনন্দ উপভোগ করে সবকিছুতেই মানে থাকে। আচ্ছা, ও একদম কি দেখতে পায় না? না, মানে অল্প অল্প দেখতে পায়, আচ্ছা আচ্ছা। আচ্ছা, 2 ভাই এরকম? 2 ভাই এরকম। আচ্ছা, ওরা প্রতি বছর পূজা এইভাবেই করে? প্রতি বছরই ওদের বাড়ির সামনে পুজোটা করা হয়। আচ্ছা, মানে ওদের জন্যই করা হয় বিশেষ করে? ওদের জন্য। আচ্ছা, আপনার নাম দিদি? রুম্পা মণ্ডল।
এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম হলো পাঙ্গা সাহেব বাড়ি। কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম পাঙ্গা। পাঙ্গা। আচ্ছা, এই জায়গাটার নাম? এটার নাম হচ্ছে তোমার পাঙ্গা সাহেব বাড়ি। আচ্ছা, এখানে কি করলো এখানে বাচ্চারা কি করলো? এই সরস্বতী পূজার চাঁদা রাখতেছি। আচ্ছা, চাঁদা দিলে? হ্যাঁ। আচ্ছা, এই যে বাচ্চারা দেখলেন, চোখে দেখতে কি দেখলেন? বন্ধুরই ভাই হবে। কি হয়েছে ওর চোখের প্রবলেম আছে, এটা জানি। আচ্ছা, মানে চোখে ও দাদারও সেম কেস। আচ্ছা, এই যে ওরা পুজো করছে সবাই মিলে, এটা আনন্দ করছে, কেমন লাগছে? ভালো লাগতেছে, সবাই মিলে করছে, তাই না? ওরা কি এই প্রতি বছর এইভাবে করে? হ্যাঁ, প্রতি বছর করে না? দেখেন, হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রতিদিন? সবসময় যাতায়াত করি। কি করে ওনারা এখানে? এই কি করে, এটা তো স্কুল যায়। আচ্ছা, মানে এই পূজার দিন সবাই চাঁদা তোলে নাকি? বাচ্চাদের মিলে সবাই মিলে নাকি? কি যেন নাম বললে তোমার? আমার নাম শাহজাহান আলম। আচ্ছা, উনি আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, ছেলে একটু চোখে কম দেখে নাকি? হ্যাঁ, চোখে দেখে না। কেমন দেখে? একদমই দেখে না? একদমই দেখে না, দুটো বাচ্চা একদমই দেখে না। আচ্ছা, ওরা কি করছে এখানে? ওরা সরস্বতী পূজা করবে, চাঁদা তুলছে। আচ্ছা, আমরা যে যতটুকু শুনলাম যে ওরা নাকি প্রতি বছর এইভাবেই করে। এটা 5 বছর। মানে কিভাবে করে? ওরা এইভাবেই যে চাঁদা টাদা তুলে তখন পরে আমরাও সঙ্গে উৎসাহ দিই। আচ্ছা আচ্ছা। ওদের দেখা দেখি তখন আমাদেরও খুব ভালো লাগে। আচ্ছা, কি করে আপনার ছেলে ওর সাথে? কি বলছি, ওদের তো থাকে অনেক রকমই, ও গানটাই করে, বাদ বাকি বাচ্চারা সব মিউজিক্যাল চেয়ার আচ্ছা, আছে, এমনি মোমবাতি আছে, হাড়ি ফাটানো আছে, ওগুলোও করে। আচ্ছা, এমনি প্যান্ডেল হাত মেলায়? মানে হ্যাঁ, প্যান্ডেলে করতে যায় কিন্তু অতটা পারে না। মানে করে আর কি, মানে উৎসাহ থাকে। আচ্ছা, চাঁদাও তুলছে দেখলাম তো। চাঁদা। আচ্ছা, এই সবাই মিলে যে করছে কেমন লাগছে? এই জায়গার আনন্দ কেমন? ভালোই লাগে, কিন্তু যখন সবাই যায় না উল্টো তখন তো খারাপ লাগে। আচ্ছা, কিন্তু এই যে সবাই মিলে করছে, আর কয়েকটা ছেলে বাচ্চার মতো ও সবাই, এটা দেখে ভালো। সবাই সমান, আমাদের ভালোই লাগে, আনন্দই হয়। সবুজায়নের বার্তা দিতে মালবাজার থেকে সান্দাকফু পর্যন্ত পদযাত্রা সেরে বাড়ি ফিরলেন এক যুবক। স্বচ্ছ সবুজ পরিবেশের বার্তা দিতে মালবাজার শহর থেকে সান্দাকফু পর্যন্ত পদযাত্রা শুরু করে শহরের এক পরিবেশপ্রেমী যুবক স্বরূপ মিত্র ফিরে এলেন। গত 12ই জানুয়ারি মালবাজার থেকে যাত্রা শুরু করে গত 22শে জানুয়ারি সেই যুবক সান্দাকফু পৌঁছায়। আজ মালবাজারের উদ্দেশ্যে গাড়ি করে বাড়ি ফেরেন তিনি। রাস্তায় রাস্তায় তার এই সাফল্যে স্বাগত জানায় সাধারণ মানুষ। শুক্রবার ওদলাবাড়ি চেল নদী সংলগ্ন জাতীয় সড়কের পাশে তাকে সংবর্ধনা দেন ওদলাবাড়ি ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি। এদিন স্বরূপ মিত্রকে ফুলের তোড়া এবং খাদা পরিয়ে শুভেচ্ছা বার্তা দেন রাজু নেপালি। গত 12ই জানুয়ারি মালবাজার শহরের পৌরসভার সামনে থেকে প্রায় 12,000 ফুট উচ্চতা বিশিষ্ট রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অভিমুখে যাত্রা শুরু করে এই যুবক। মালবাজার শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে পর্বতশৃঙ্গ সান্দাকফু। যাত্রাপথে সেবক করোনেশন সেতু পর্যন্ত সমতল, তারপরেই পাহাড়ি চড়াই ছিল একমাত্র রাস্তা। এই সফল পদযাত্রার পর যুবক পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন, আমাদের আশেপাশে প্রতিদিন সবুজ ছেদন হচ্ছে, যার প্রভাব পরিবেশের ওপর পড়ছে, বাড়ছে খরা বন্যার প্রবণতা। এ সময় সবুজায়নের বার্তা দিতে আমি মালবাজার থেকে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু পর্যন্ত পদযাত্রা সফলভাবে শেষ করলাম। যাত্রাপথে বহু মানুষ আমাকে সহযোগিতা করেছে, পায়ে অনেক জায়গায় ফোসকা পড়েছে, কিন্তু আমি থেমে থাকিনি, সফলভাবে এই যাত্রা শেষ করেছি। এবং যেখানটা হাই অল্টিটিউড সেই সব জায়গায় যাদের যেখানটায় কি আমি নাইট স্টে করেছি, সেই দিদিরা দাদারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কারণ কি আমার রুকস্যাকের পিছনে ওই পোস্টার দেখে বাংলায় ওটা লেখা ছিল। তারপরে আমি ইংলিশ পোস্টারটা দেখালাম, ওদেরকে ডিটেলসে বললাম যে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর মধ্যে কতগুলো স্কোপ আছে এবং এই অ্যাডভেঞ্চার স্পোর্টস একটা সময় আমাদের মানে বিশাল একটা জায়গায় চলে যেতে পারে। এবং মানে যেটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, যেটা আমাদের রেড পান্ডার জন্য বিখ্যাত, এবং এই মানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটা যেভাবে অবহেলিত হচ্ছে, সেই জায়গাটায় ওদেরকে লোকালদের, কারণ কি প্রশাসন একা কেউ কিছু করতে পারবে না, ওই সাধারণ পাবলিকেরও সহযোগিতা দরকার। তো তারা কি কি ধরনের সহযোগিতা করতে পারে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে, এইসব নিয়ে নানা রকম যতখানি পেরেছি, যতখানি ওদের মগজে এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটা দিন ওরা ঠিক ওই জায়গাটা বুঝতে পারবে। আমার টোটাল 12 তারিখে আমি বেরিয়েছিলাম, আর হলো আজকে আজকে 23 তারিখ, তো 22 তারিখ আমি শিলিগুড়ি পৌঁছেছিলাম। মোটামুটি 10-11 দিনের মতো লেগেছে। সহযোগিতা সবাই করেছে, মানে ওদলাবাড়ির থেকে সহযোগিতা করেছে, ডামডিম থেকে, মালবাজার থেকে, জলপাইগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে, এবং পাহাড়ি এলাকার থেকেও, মানে যেখানে যেখানে যারা জানতো না হঠাৎই আমাকে দেখেছে। তো মানে ওটা একটা আলাদাই মানে ইয়ে ছিল আমাকে সহযোগিতা। শরীরে সমস্যা মানে ফোসকা পড়েছিল, এই ছোটখাটো, ওটা তো হবেই, একদিন প্রতিদিন নতুন নতুন করে ফোসকা, আর আমি ওগুলোকে সলভ করে করে এগিয়ে গেছি আর কি, কিন্তু কোনোদিন রেস্ট করিনি, মানে বিশ্রাম প্রতিদিনই চলতে গেছিলাম।
আগামী পরিকল্পনা এই মুহূর্তে এখন প্ল্যানিং এর মধ্যে আছে উত্তরাখণ্ডের কেদারকান্ঠা বলে একটা খুব সুন্দর ট্রেক হয়। আমার ইচ্ছে যে আমার টি গার্ডেনের বাচ্চাদেরকে নিয়ে এই সব জায়গাগুলো যেতে, কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া আসার খরচা, সেখানে থাকার খরচা, এগুলোর ব্যাপার থাকে। তো দেখা যাক কি করা যেতে পারে। ये स्वरूप हमारे लिए एक एग्जाम्पल युवा है, उसके पास में जोश है और ये ऐसे भी माल बाजार में सोशल काम करते रहते हैं, लेकिन इस बार ये पैदल फालूट संदकपुर वो वहां पहुंच के ये आया, एक मैसेज देके आया है। मैसेज ये इन्वायरमेंट के विषय में भी है, अच्छा है, और इनकी इच्छा से ज्यादा ये एक मूवमेंट चला रहे हैं अभी माउंटेन एरिया में, हिमालय रेंज में। तो हमारे भी एक जिम्मेदार है कि इनको हम सहयोग करें, साथ दे इनको, कि आने वाला दिनों में ये और भी ऊंची पहाड़ों में अपना ट्रेक जा पाए, इनकी पैर वहां तक पहुंच पाए और हमारे डूअर्स का नाम सुनाम भी रहेगा। ये गर्व की बात है। राजू नेपाली, डूअर्स एक्सप्रेसमैन, एंटीमेंट ट्रैफिकिंग। হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেনে ওঠার সময় আচমকাই পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন চত্বরে। জানা গেছে আত্মীয়দের সঙ্গে এদিন তারাপীঠ ভ্রমণে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। মৃত মহিলার নাম অঞ্জনা ধর, শহরের অরবিন্দনগর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তার আত্মীয় আরতি দত্ত বলেন, সপরিবারে তারাপীঠ ভ্রমণে যাচ্ছিলেন তারা। স্টেশনে আসার সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান ভাতৃবধূ অঞ্জনা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনার জেরে কিছুক্ষণ দেরিতে চলে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেন। রেল পুলিশের কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছেন। মেয়ে মানুষ কাটা গেল, বউ, হ্যাঁ। কিভাবে কাটা গেল শুনলেন? এটা তো আমি বলতে পারবো না, আমি আগেতে ছিলাম, আগে বগিতে, আর এটা পিছনে কেটেছে। আগে থেকে আমি দেখতে এসেছি এখানে। আপনাকে ট্রেনে যাচ্ছেন কোথাও? হ্যাঁ, ট্রেন যাচ্ছি মালদা। মালদা যাচ্ছেন? ট্রেন কি আটকে রয়েছে? ট্রেন এখন থেমে আছে, কখন ছাড়বে এটা বলতে পারবো না আমরা। আমার ভাইয়ের বউ। আপনাদের ভাইয়ের বাড়ি কি নাম দিদি? অঞ্জনা। হ্যাঁ হ্যাঁ, অঞ্জনা ধর। বাড়ি কোথায়? অরবিন্দনগর। মানে কিভাবে এরকম হলো এটা? ও ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেল। সন্ত ট্রেনে উঠতে গিয়েছিল, পড়ে গেল। পড়ে গিয়ে মানে আপনার বউ হবে? ভাইয়ের বউ আমার। বয়স কত? ছেলে মেয়ে রয়েছে? এক ছেলে। দাঁড়িয়ে ছিল যে? হ্যাঁ, দাঁড়িয়ে ছিল। আপনারা কোথায় যাচ্ছিলেন? তারাপীঠ যাচ্ছিলাম আমরা। তারাপীঠ যাচ্ছিলেন? মানে ট্রেনে উঠতে গিয়ে এই ঘটনা? হ্যাঁ, ট্রেনে উঠতে গিয়ে আমি বারবার না করলাম, মানা করলাম উঠো না। তাও উঠে গেল, উঠে পড়ে কি বলবো, গড়াতে ও ঘুরতে ছিল রীতিমতো, ঘুরতে। চলন্ত ট্রেন ছিল? চলন্ত ট্রেন ছিল। আপনাদের কোথা থেকে ছিল? হ্যাঁ, কোন জায়গা বাড়ি? অরবিন্দনগর। না, কি শোনা না, মানে শোনা ঠিক দেখা। আমি ওই যে একজনকে তুলতে এসেছিলাম আমার শালাকে হলদিবাড়ি সুপারফাস্টে। তা ওই পেছন দিকে, ওরও স্লিপারে ছিল, ঠিক পেছন দিকে একটা রাশ ছিল আর কি। মনে হচ্ছিল অনেকে মিলে যাচ্ছে কোথাও, এই স্থানীয় কেউ একসঙ্গে টিম করে। তা ওদের যখন ওরা পৌঁছায় আর কি, তার আগে ওই ট্রেনটা একটু ছেড়ে দেয় আর কি। অনেকে উঠে পড়েছিল। তো ওই 40 ঊর্ধ্ব একজন ভদ্রমহিলা ছিলেন, ওনাকে দেখলাম যে ট্রেনে ধরতে উঠতে গেলেন, কিন্তু উনি স্লিপ করে গেলেন তার নিচের দিকে। তারপরে সেভাবে দেখিনি। আমার হাজব্যান্ডও ছিলেন, উনি বাঁচানোর জন্য ট্রেনটাকে দাঁড়া করানোর চেষ্টা করছিলেন। তা রানিং ট্রেন তো দাঁড়ায় না। তা পরবর্তীকালে ট্রেনটাকে দাঁড়া করিয়েছে এবং হাজব্যান্ডও ঢুকে যাচ্ছিলেন। ওই জিআরপিএফ এরা বা স্থানীয় লোকরা ট্রেনে বের করেছে। তা পরে যেটা আমরা শুনলাম আর কি, ভদ্রমহিলা স্পটেই কাটা পড়েছে এবং মারা গেছে। খুব দুঃখজনক। যাচ্ছিলেন? হ্যাঁ, উনারা কলকাতায় যাচ্ছিলেন শুনলাম, এবং এই স্থানীয়ই লোকজন, অরবিন্দনগরে বাড়ি, এবং ওই এলাকার পঞ্চায়েতও এসছে দেখলাম, জিআরপিএফ সবাই এসছে। এটা খুব দুঃখজনক। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়।
বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে, নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইওর হার্ট। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। শিলিগুড়িতে বিধায়ক শঙ্কর ঘোষের অনশন কর্মসূচিকে ঘিরে তীব্র কটাক্ষ জানালো দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে যুব তৃণমূল নেতারা শঙ্কর ঘোষের অনশনকে নির্বাচনের আগে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেন এবং একে ন্যাকা কান্না বলে আখ্যা দেন। যুব তৃণমূলের বক্তব্য, প্রায় 5 বছর ধরে শিলিগুড়ির বিধায়ক থাকার পর হঠাৎ নির্বাচনের মাত্র 2 মাস আগে উন্নয়নে বাধার অভিযোগ তুলে অনশনে বসা অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক। তাদের প্রশ্ন, যদি উন্নয়ন নিয়ে এতই অভিযোগ থাকতো তাহলে গত 4 বছর 10 মাস তিনি কি করছিলেন? কেন এতদিন শিলিগুড়ি শহরে তাকে দেখা যায়নি? সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, শঙ্কর ঘোষকে প্রায়শই কলকাতা, রায়গঞ্জ, কোচবিহার সহ বিভিন্ন জায়গায় দেখা গেলেও শিলিগুড়ি শহরের মানুষের পাশে তাকে খুবই কম দেখা গেছে। শিলিগুড়ির সুধী নাগরিকদের এই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি বলেও অভিযোগ তোলা হয়। যুব তৃণমূল নেতারা আরও বলেন, শঙ্কর ঘোষ শ্বেতপত্র প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন এবং কিভাবে রাজ্য সরকার তার উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে তার নির্দিষ্ট প্রমাণও তিনি দিতে পারেননি। পাশাপাশি তারা প্রশ্ন তোলেন, একই এলাকায় অন্যান্য বিধায়ক এবং দীর্ঘদিনের সাংসদ থাকলেও কেন শুধু শঙ্কর ঘোষই কাজ করতে না পারার অভিযোগ করছেন? একই সঙ্গে যুব তৃণমূল নেতৃত্ব শিলিগুড়ি পুর নিগম এবং মহানাগরিকের নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান, 2022 সালের পর থেকে শিলিগুড়ি শহর এক নতুন রূপ পাচ্ছে। তাদের অভিযোগ, এই উন্নয়নের ধারার বাইরে থেকে শঙ্কর ঘোষ এখন ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। একদম ভুল তথ্য। উনি কতবার গিয়েছিলেন? ওনাকে আপনারা শিলিগুড়ি শহরে কতদিন দেখেছেন? আমাদের মাননীয় মহানগরী যেভাবে উন্নয়ন যোগ্যে কাজ করে চলেছেন, শিলিগুড়ি শহরকে একটা নবতম শিলিগুড়ি সংযোজন, একটা নবতম শিলিগুড়ি আমরা স্বাদ পেতে চলেছি মাননীয় মহানগরীকে হাত ধরে। তার দীর্ঘ যে পরিশ্রম, 2022 সালে আমরা কর্পোরেশনের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে, তো উনি কোথায়? ওনাকে শিলিগুড়ি শহরে কোথায় দেখা যায়? ওনাকে থাকেন কোথায়? উনি তো কুচবিহার, রায়গঞ্জ, কাথি, শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে বসে থাকেন সারাদিন। ওনার শিলিগুড়ি শহরের প্রতি ওনার কি দায়বদ্ধতা আছে? শিলিগুড়ির মানুষের জন্য কি করেছেন? বাকি বিধায়করা এরকম বলছেন না কিছু হলে নেকা কান্না। এটা কারণ একটাই, উনি যে শিষ্য, উনি তো আমাদের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যেরই তো শিষ্য। উনি যেরকম খালি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন শ্বেতপত্র প্রকাশ করব, কাজ হচ্ছে না, কিছু করতে পারছি না, সেম উনি। এবং তার ফলাফল কি হয়েছে? অশোক ভট্টাচার্যকে 6 নম্বর ওয়ার্ডে মানুষও হারিয়ে দিয়েছে, 2021-এর বিধানসভা নির্বাচনে হারিয়ে দিয়েছে। সেম পরিণতি শঙ্কর ঘোষের হবে। শুধুমাত্র আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন এবং ওনার প্রাক্তন বিধায়ক হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে যাতে একটু মিডিয়া হাইলাইট পাওয়া যায়, মানুষের কাছে সিম্প্যাথি পাওয়া যায়। কিন্তু শিলিগুড়ির বিচক্ষণ নাগরিক তারা জানেন যে কারা তাদের পাশে আছে। 2022 সালে শিলিগুড়িবাসী যেইভাবে আমাদের বোর্ডকে এবং আমাদের তৃণমূলকে যেইভাবে দুহাত ভরে তাদের আশীর্বাদ করেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে, তার চেয়ে বেশি ভোটে আমরা শিলিগুড়ি বিধানসভায় জয়যুক্ত হব এবং শঙ্কর ঘোষের প্রাক্তন বিধায়ক হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ 23শে জানুয়ারি বীর সুভাষচন্দ্র বসুর জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় গর্বের সাথে পালন করা হলো এই বিশেষ দিনটিকে।
আজ জাঁকজমকপূর্ণভাবেই বিদ্যার দেবী সরস্বতী বন্দনা করা হলো জলপাইগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।